भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। जवाकुसुमसङ्काशम् काशपेयं महाद्युतिम् ध्वन्तारिं सर्वपापघ्न प्रणतोऽस्मि दिवाकरम्।
নাট্যম সংস্থার পক্ষ থেকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে সাথে অনুরোধ করি আমাদের চারিদিক খোলা রঙ্গমঞ্চে যেখানে মাইকের চরণগুলি লাগানো আছে তা কোনোভাবে ঘোরাফেরা করবেন না এবং মঞ্চের দিকে কোনো আলো জ্বালাবার চেষ্টা করবেন না। অনুষ্ঠানের শেষ দৃশ্য পর্যন্ত উঠে দাঁড়াবেন না, ধৈর্য ধরে অপেক্ষা করবেন। ঘোষণাটি শেষ হল। সমাজ জীবনের প্রচলিত বাঙালির প্রিয় উৎসব বিনোদনের এক আনন্দমূলক সংস্কৃতির উৎকৃষ্ট উপাদান যাত্রানুষ্ঠান। আপামর জনসাধারণকে এই শুভবার্তা করিয়ে দেওয়া এই সময় একান্ত প্রয়োজন মনে করে, কেননা বাঙালির সংস্কৃতি গ্রামের মানুষের কাছে অবলুপ্তির মুখে। তাই আমাদের এই মহৎ অনুষ্ঠান করার পরিশ্রম নিশ্চয়ই আপনাদের পরিস্থিতির আনন্দ দেবে। ঘোড়াঘাটি গ্রামের অতীত শিল্পী আলোয় আলোকিত হয়ে সৃষ্টির রামকৃষ্ণদের ও সারদাদেবীর চরণভূমি মাথায় নিয়ে ঘোড়াঘাটি বিনাপানি যাত্রা সংস্থা 1422 সালের নাট্যাঞ্জলি আজকে বাবার 80 দিন। রচনা ডাক্তার তাপস কুমার, নির্দেশনা দেব কুমার দত্ত, সহ-নির্দেশনা কার্তিক কুন্ড, মঞ্চসজ্জার শিবকালী ডেকোরেটর পক্ষে কাজল মাঝি, আলো ধ্বনি আবহাওয়া সঙ্গীত মেকআপ ও কেশবিন্যাস মিনতি গেস্ট হাউস কোটলপুর। নির্দেশনায় এবং অভিনয়ের মধ্যে ভগবান মধ্যবিত্ত ব্যক্তি কল্যাণের বড় ছেলে অম্লান এই ছোট ছেলে অভিজিৎ কর্মকার, কিন্তু ধনী ব্যক্তি শান্তনু মন্দির, অসীম এই বড় ছেলে অরূপ কুণ্ডু, অশোক এই ছোট ছেলে শঙ্কর দাস, ধরণী চাকর নারায়ণ কর্মকার, গৌতম এই আশ্রিত সমীর কর্মকার, কাঞ্চা গ্রাম্য যুবক সুব্রত ব্যানার্জি, সুবল গায়ক দিলীপ কুণ্ডু, লতায় কুমার দত্ত, মিস্টার রাও, জেল ডক্টর নিমাই রায়ন, গাছ শামসুন্দর পাল। স্ত্রী চরিত্রে মমতা ভগবানের স্ত্রী সরস্বতী সামন্ত, চন্দ্রনী এই মেয়ে মিনতি পাল, রিয়া কিংসুকের মেয়ে মামনি অধিকারী, বাতাসী গ্রাম্য যুবতী কল্পনা বোস। শুরু করছি সংসার টানে কখনো লেগেছে এই মেটালে জন্মের দিন, নিষ্ঠুর নিয়তির শেষ বিচারে আজকে বাবার ফাঁসির দিন।
জানাটা আপনাকে হবেই ভগবান বাবু। আপনার চাই জন্য করে মনে হচ্ছে আমার লঘুবাবকে আপনার ফাঁসি করা হয়েছে। আপনাকে ঘটনা সমস্ত ফাঁসি কাজ করে নিতে হবে। আপনার শান্তি লাভ করার কোনো ক্ষমতা আমার নেই। তবু আপনার লৌকিক জীবনের ইতিহাস শুনতে আমার কোনো ইচ্ছা হচ্ছে। আমি দয়া করে আপনার লৌকিক জীবনের ইতিহাস আমাদের খুলে কেমন করে বলবো সে কেমন করে বলবো চক্রান্তের রাউন্ড রাতে হারে যা আমার সোনার সংসারের করুণ কাহিনী কেমন করেছিলাম স্যার মা বাবা নামক পথের কাটাকে সৌভাগ্যের রাজপথ থেকে অনাদরে ছুঁড়ে ফেলে না আমার সুযোগ্য পুত্রের নির্মম ইতিহাস মাতব্বর হোক, তবু আপনি বলুন আমার লৌকিক জীবনের সেই ইতিহাস আমি শুনবো। দেশ তাহলে শুনুন স্যার বলুন নিজের হাতে গড়া গ্রাম সেই শান্তিপুরের কথা যে শান্তিপুরের পল্লী গুজরাম সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপ চালিয়ে সংসারের মঙ্গল কামনা করত যে শান্তিপুরের কর্ষিকাকে জল ভরতে আসতো ভাইয়ের মেয়েরা আবার সেই শান্তিপুরের বুকে একদিন নেমে লোভ লালসা হিংসার সর্বক্ষে আছে আক্রমণ যে আক্রমণের শিকার হয়ে ভগবান এই জীবন নাটকের দৃশ্যে দৃশ্যে কাহিনী ছত্রে ছত্রে বেহাল লিপিতে রইল লেখা সংসারে চলে গ্রহণ লেগেছে কে বেকারে জন্মের নেই নিটুরি নিয়তির শেষ বিচারে আজকে বাবার ফাঁসির দিন এক গুলিতে আমি উড়ন্ত বাড়ি হাসটাকে মাটিতে ফেলে দিয়েছি। ড্যাডি যদি সঙ্গে থাকতো দেখিয়ে বলতাম, ড্যাডি রাইফেল শুটিং কম্পিটিশনে তোমার আর দাদার চেয়ে আমি কোনো অংশে কম যাই না। এই ধরনের তুই আমার শিকারের গাড়িতে নিয়ে গিয়ে বল, আমি যতক্ষণ একটু এনজয় করে নিই।
বন্দুক দিয়ে যার সস্তা মাথাটা উড়াতে চেয়েছিলেন, যার গায়ের কালো চামড়া দিয়ে আপনার নরম সুন্দর পা দুখানের জন্য জুতো বানাতে চেয়েছিলেন, আমি সেই রাস্কেল। ওই ম্যাডাম, এই মাপটা দিন। সেন্স আমার ঠিকই আছে ম্যাডাম, যার সেন্স নেই সেই প্রকৃতির সৌন্দর্যের খাতারি ওই সুন্দর পানির গুলি চালিয়ে নির্লজ্জের মতো বিজয়ের হাসি হাসছে। আমার শিকার ফিরিয়ে দেবে কিনা? কখনোই না। আপনার খেয়ালি মনের শখ মেটাতে নিষ্ঠুরের মতো যার প্রাণ দিতে চেয়েছিলেন, বহু কষ্টে আমার সেবা দিয়ে আমি তার প্রাণ বাঁচিয়েছি। তাই তাই হাতের উপর একমাত্র অধিকার আমার। আর আমার এই অসুস্থ আহত হাতটাকে আমি কখনোই আপনার মতো কথাই হাতে তুলে দেবো না। আমি তোমাকে স্বীকার করবো, ইডিয়েট। কিছু হয়ে যাবে, বন্ধু না না শুনে না তুমি, ছোট মুখে বড় বড় কথা বলে যে অন্যায় ও করেছে তার নির্মম পরিণতি এক্ষুনি ওকে আমি টের পাই দিচ্ছি। বড় রাস্কেল, কোথায় আমার শিকার? ওই দেখুন ম্যাডাম, আপনার শিকার সুস্থ হয়ে নীল আকাশের মুখে মনের আনন্দে পাখা মেলে ভাসছে। ইউ রাস্কেল! কি হলো? কি হলো ম্যাডাম? আপনি হবে ধরপড় করে কাঁপছেন কেন? বন্দুকের ধারে আপনার নরম সুন্দর হাতের উপর অবশ্যই আসছে। পারলেন না তো? হাতে বন্দুক থাকে গুলি চালানো যায় না ম্যাডাম, তার জন্য হিম্মত চাই, হিম্মত। এই, আমার বন্ধু ফিরে দাও বলছি। না, এখনই বন্দুক থানায় জমা দিয়ে আমি আপনার নামে রিপোর্ট করবো। পুলিশের কাছে এই বন্দুক জমা করলে বিরাট ঝামেলা হয়ে যাবে, কারণ এই বন্দুকের লাইসেন্স যে কোর্টার নামেই রয়েছে। সাহেবকে বলো যে প্রকাশ্য জীবাণুকে লাইসেন্স পিরিয়ড বন্দুক দিয়ে একজন নিরপরাধ ভদ্রলোককে মৃত্যু করে দেখানো শাস্তি নিতে উনি যেন প্রস্তুত হয়ে থাকেন। বাবু জানেন না, আমার মেন মানুষ ভুল করে হয়তো অন্যায় করে ফেলেছে। আমি ওর ফিরে আপনার কাছে ক্ষমা চাইছি। আমার মেনকে ওরা ক্ষমা করেছে। ক্ষমা? কিন্তু যা হয়ে তুমি ক্ষমা চাইছো, ওই তার চোখে মুখে তো অনুশোচনার বিন্দুমাত্র ছায়াও নজরে পড়ছে না। অবশ্য বন্দুকটা আমি ঘুরিয়ে দিতে পারি যদি তোমার মেম সাহেব আমার কাছে ক্ষমা চান। আমি ক্ষমা চাইবো তোমার কাছে? হ্যাঁ, আপনি হাত জোড় করে ক্ষমা চাইবেন। জীবনে আমি কখনো কারোর কাছে ক্ষমা চাইনি আর চাইবো না। তাহলে বন্দুকটা আমি ধরাতেই জমা দিয়ে আসি। যাবেন না বাবু, মেম সাহেব ক্ষমা চেনাও করে যাবে। ধরনি, আমায় ক্ষমা করো। ওভাবে নয়, এখানে নেমে এসে আপনি হাত জোড় করে নম্রভাবে ক্ষমা চান। হ্যাঁ, বাবু যা বলছে তাই করো, ক্ষমা চেনাও। বেশ, আমায় তুমি ক্ষমা করো। আজকের মতো আপনাকে আমি ক্ষমা করলাম, কিন্তু মনে রাখবেন ম্যাডাম, এই শান্তিপুরের মাঠে দাঁড়িয়ে আর কোনোদিন কোনো প্রাণীর মুখে তুলে চালানোর স্পর্ধা যদি দেখান, তাহলে আজকের মতো শুধু বন্দুক পায়ে ছিনিয়ে নেব না, সেই সঙ্গে আপনার এই নরম দুর্বল হাত দুটো মোট ছিঁড়ে ভেঙে দেবো। মনে রাখবেন। তোমাকে বাঁচাবি। বন্দুকটা আমার মনে নেই। আরে মাঝে মধ্যে ওই ডাক্তারি ধর্ম যে পানি পান বাঁচানো। আরে মামনি, আরে চাকরি তুই গুলি করতে বন্দুক তুলেছিলি, সেই কোনো সামান্য লোক নয়। ছোট বিলের থেকে ডাক্তারি পাস করে আসা এই গ্রামের এক অমূল্য রত্ন কল্যাণ ভট্টাচার্য, যে কিনা বিশ্বের 10 জনের মধ্যে একজন হয়ে সারা ভারতবর্ষে এই শান্তিপুর গ্রামের মুখ উজ্জ্বল করছে। সত্যি বলছো ড্যাডি? ওই বিলেত ফিরত ডাক্তার এই শান্তিপুরেরই? হ্যাঁ মামনি, এই গ্রামের জীবন্ত ব্রাহ্মণ ওই ভগবান ভট্টাচার্যের এদো পুকুরে ওই সোনার পদ্মটা একটু একটু ওই পদ্মটাকে তুলে নিয়েছে তোর মনের ফুলদানিতে। তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না ড্যাডি। পারছিস না? আরে তোকে আমি বুঝিয়ে বলছি, কারণে তুই বল আমার কাজ কর, তোর মেম সাহেবের হাত থেকে বন্দুক ফেলে আর দিকে তোর মেম সাহেবের রক্ত সেন্টিমেন্টাল হাতে বন্দুক ফেলে কপাল করে ওটা তো ঠিক নেই। ঠিক আছে বাবু, তবে একটা কথা মেম সাহেব, কত ফুল তুলতে গেলে কিন্তু হাতে কাটারা চলে লাগতে পারে, একটু
মানে আমি বলছিলাম ওর অপমানটা তুই এত তাড়াতাড়ি ভুলে যাচ্ছে পারিস তো? ওই অপমানের আগুনটাকে তোর মনের মধ্যে দ্বিগুণ করে জ্বালিয়ে নিয়ে মানে তোর শিকার ছিনিয়ে নিয়ে তোকে ও যেভাবে অপমান করছে তার প্রতিশোধ নিতে ওকেই তুই শিকার বানিয়ে নেই। আরে বাবা আমি দোকান করে বোঝাবো রে মামনি। মানে আমি বলছিলাম যৌবনের টোপ খেলে মানে ওই মাকড়সা যেভাবে তার শিকারকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে যৌবনের টোপ খেলে দেহের লোভ দেখিয়ে ওকে তুই আরে কল্যাণ শুধু একটা রত্ন নয় রে মামনি, ও একটা অপুরন্ত রত্নের খনি। ওর মধ্যে প্রবেশ করতে পারলেই সারা জীবনে তোরা সুখের অভাব হবে না। মিথ্যা অসুখ মনের মধ্যে বসে না রেখে আমি চাই সত্যিকারের সুখের স্বাদ। তাই আজ থেকে আমার ওয়ান অ্যান্ড অনলি টার্গেট তুমি ডাক্তার কল্যাণ ভট্টাচার্য। তাহলে কল্যাণে তোমরা কি হবে সেই বাবাকে
দেখবে আজ কিন্তু আমার সমস্ত দুশ্চিন্তা কেটে গেছে বলবো। আমার কল্যাণী অম্লানকে দেখবে, আমার কল্যাণী আমাদের একমাত্র মেয়ে চন্দ্রাকে ভালো ঘরে ঘরে বিয়ে দিয়ে খবরটা লিখে পাঠিয়েছি। ওরে বোকা, আমি মুখ হলো অন্ধ নই, খবরের কাগজে তোর ছবি থেকে আমি বুঝেছি। চন্দ্রা চন্দ্রা এই করে খবরটা শোনাতে মা লিখেছি শুনে। আচ্ছা মা, পূজনীয় বাবা, পত্রের প্রথমে তুমি আমার প্রণাম নিও, মাকে আমার প্রণাম দিও। মুখপুরি চন্দ্রা আর স্নেহের অম্লানকে আমার স্নেহাশীষ জানিও। দেখেছো দেখেছো বড় কল্যাণ আমাদের কারো কথা একটু ভুলেনি। তোমাদের ঐকান্তিক ইচ্ছা আর প্রাণঢালা আশীর্বাদে আজ আমি ডাক্তারি পাস করতে পেরেছি। আমি জানতাম বাবা তুই পারবি, তুই তো ভগবান ভট্টাচার্যের স্বপ্নের আকাশে একমাত্র ধ্রুব তারা। আগামী 19 এপ্রিল আমি বাড়ি যাচ্ছি, তোমরা সবাই। বাবা আজ তো 19 এপ্রিল। হ্যাঁ আজ 19 এপ্রিল, মানে আজ কল্যাণ আমাদের বাড়ি আসছে। আমার কল্যাণ বাড়ি আসছে। ওরে চন্দ্রা, আর চিঠি করে ডাক্তারি বাবা তাড়াতাড়ি যা। ওরে অমর, তুই কোথায় গেলি বাবা? আর ডাক্তার যে বিরাট তোর বাবা বাড়ি আসছে, তুমি এখন দাঁড়িয়ে আছো। আর দাঁড়িয়ে আছো যাও যাও, দেখো থেকে ছেলেটাকে নিয়ে আসো। কি হলো দাঁড়িয়ে আছো না, যাও না। এই যাচ্ছি যাও। এই চন্দ্রা কল্যাণে ঘটা ভালো করে গুছিয়ে রাখি। বড় আমার কল্যাণ যারা কিন্তু ভালোবাসো তুমি আজ তাই রান্না করবে। সেই সঙ্গে ওই নড়াইলের কাজ করতে ভুলো না। তোমার বাবা নড়াইলের কাজ করতে বড্ড ভালোবাসে। কিন্তু বাড়িতে কি কিছুই নেই গো? কল্যাণ আমার পুজো চিন্নি দিয়ে বোঝার ঘন্ট, কাঁদরা আমাদের মাথা দিয়ে পড়ি ঘন্ট কেটে খুব ভালোবাসতো। কিন্তু আর মা ঘন্ট হাতে তুমি আজ সব কিছু তোমরা পুকুরে বিক্রি করে সাত পুরুষের ভিটে বাড়িটা বঞ্চত। এতদিন পরে ছেলেটা বাড়ি আসছে, এই ক বছর না জানি ছেলেটা কি দেখে আমি বাবা হয়ে আজ যদি ওর মুখে একটু ভালো খাবার তুলে দিতে না পারি তাহলে আমি যে নিজের কাছে অনেক ছোট হয়ে যাবো। বড় ভাবছি মা ভজনীর কাছে আমি তো বদল দিয়ে রেখেছি, তার কাছে চাইলে তোর যেটা নিশ্চয় আর আমাকে কিছু টাকা থাকতে হবে। সে ভাবনা তোদের কাউকে ভাবতে হবে না, এবার থেকে আমার কল্যাণী ভাবে। তুমি কিচ্ছু ভেবে না বলবো। আমি খানায় রাতে বাজার করে পাঠিয়ে দিয়ে ওই স্টেশনে কল্যাণীকে আনতে চললাম। চিঠি যদি আরো 2 ঘন্টা আগে আসতো। এসে গেছি বাবা।
জগতের মানুষের কাছে আমার দাদার সম্মানটা ছোট হয়ে যাবে না? একজন মানব বাজি ওরে বোকা, শিক্ষার মাপকাঠি দিয়ে কখনো সম্পর্ক হয় না। আমি যত বড় ডাক্তারই হই না কেন, আর তোর শিক্ষার মান যতই কম হোক না কেন, তোর আমার সম্পর্কের বন্ধন কখনোই ছিন্ন হবে না। কারণ কারণ তোর আমার দুজনের শরীরে হয়েছে একই রক্ত, আর সেই রক্ত আমাদের বাবা এই ভগবান কর্তা যে রক্ত। পড়াশোনাতে তুইও তো কিছু ভালো ছিলি, কিন্তু অ্যাক্সিডেন্ট তোর পাটা বন্ধ না হয়ে গেলে তুই হয়তো আমার মতো গড়াটা হতে পারতিস না। আমি বললাম না, তোকে পড়াতে তোর বাবা সর্বশান্ত হয়েছে। হয়তো হয়তো সুস্থ থাকলে তোর মতো হয়তো আমার আপনার নেই। আজকে দিনের সত্যতা বলছি কেন, আমার আপনার জীবনে কষ্ট পাবে। কষ্ট কেন পাবো? পড়াশোনা আমার ভাগ্যে নাই বা যুক্ত। আমি যে বিয়ে ফেরত ডাক্তারের একমাত্র ভাই, এই পরিকল্পনা অজনের ভাগ্যে জোটে মা। এবার কিন্তু আমার একটা জিনিস কিনে দিতে হবে দাদা। কি জিনিস? একটা 3 চাকার সাইকেল। এই ট্রেন নিয়ে আসতে আমার বড্ড কষ্ট হয়। সেই সাইকেলে চড়ে আমি সারা দিন ঘুরে বেড়াবো। এবারে দেবো, আগে প্র্যাকটিস শুরু করি, তারপর তোর জন্য সাইকেল কিনে দেবো। এই দাদা, আমার কিছু দিবি না? আরে বাবা, তোকেও দিতে হবে? কিন্তু কি দিব তো? কি দেবো? হ্যাঁ, মনে পড়েছে, তোকে আমি একটা লাল টুকটুকে বল কিনে দেবো। অনেক হয়েছে, খাবার দাবার ব্যবস্থা করো। আমি বাবা, এই নলের উপরে আমি নারকেল নিয়ে এলো কিন্তু। মা, তুমি আর পায়েস বানাও না। কতদিন আমরা একসাথে বসে পায়েস খাই। মনের গুণের পায়েস। জানিস না, মায়ের সেই গরম করে পায়েস করছে। আচ্ছা, খেতে বসে বাবার হঠাৎ তোর কথা মনে পড়ে গেল। তখন বাবা পয়সা দাদা ছেড়ে দিতে বলেছিল। কন্যা যে আমার এই পায়েস খেতে খুব ভালোবাসে, তাকে ফাঁকি দিয়ে এই পায়েস আমি কোন ক্লাসে কিনবো? ও পায়েসটা তুমি পুকুরের জলে ফেলে রেখে দাও। সেদিন আমরা কেউ পায়েস খাইনি দাদা। মা সমস্ত পায়েসটাকে পুকুরের জলে ফেলে দিয়ে দিল। সমস্ত পায়েসটাকে- ভগবান, আমি বেশ বুঝতে পারছি আমাদের বিরুদ্ধে পাঠিয়ে তোমার এই 5টা বছর কিভাবে কাটিয়েছো তা জানতে আর আমার বাকি নেই। কেন কেন তোমরা আমাকে বিরুদ্ধে পাঠিয়ে 3 লাখ চোখের জল ফেলতে? আমি সেখানে অনাহারেছিলাম, আমার জন্য আপনার নাকি সামান্য পায়েসটুকু দিলে না। না, তুই দুঃখ করিস না বাবা। আর না, আমি নিজে রাতে তোকে দুধ ভাইয়ের জন্য নলেনপুরে পায়েস বানিয়েছি। দেখি, একে বাবা, তুই যাচ্ছি বাবা। আজকের দিনে কাঁদতে নেই বাবা, চুপ করে একই মা, তোমার হাতের সেই চুড়ি গাছটা সেগুলো আমার ঠাকুমা তোমার হাতে পরিয়ে দিয়ে তোমাকে বরণ করে ঘরে তুলেছিল। কোথায় মা? সেই চুড়ি কোথায় মা? চুরি দুগাছা। কি হলো? কি চুপ করছেন বলো? কোথায় সেই চুড়ি গাছটা? আগে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিবি চল। না বাবা, আর আমাকে জানতেই হবে, বলো ময় হাতে সেই চুড়ি গাছটা কোথায়? আমি বলছি দাদা, তোর ডাক্তারি পড়ার খরচ চালাতে বাবার সাথে তো বিক্রি করে দিই। সন্ধ্যা তুই থামবি। না বাবা না, দাদার ভবিষ্যৎ করতে গিয়ে তুমি যে কতখানি সর্বশক্তি হয়েছো সেটা দাদার জানার প্রয়োজন চল না। সর্বশান্ত হওয়ার আর কি বাকি আছে তুই বলতে পারিস? আর আছে দাদা, আর আছে। তোর ডাক্তারি পড়ার খরচ চালাতে বাবা আমাদের ভিটে বাড়িটা অজয় হোসেনের কাছে বন্ধক দিয়ে
নিজের সম্রাট দিয়ে দেবো। বন্ধু আপনাদের সারা জীবনের দায়িত্ব নেবো আমি। আর আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে তোমাদের জন্য করবো একটা নতুন স্বর্গ। আর সেই স্বর্গের কাছে আমি আমার ভক্তির সিংহাসনে দেবো এই ভগবতীকে বসিয়ে করবো জননী জন্মভূমিষ্ঠ স্বর্গারোহী করে তেমনি এই ভগবতীর পাশে তোমার ঈশ্বর দেবতাকে বসিয়ে মৃত্যু পূজনা করে বলবো পিতা স্বর্গ পিতা কর্ম পিতা কি পরমতম পিতাই পিতা বন্দে তিরুমুখে সর্বদেবতা। বাহ বাহ বাহ, অপূর্ব অপূর্ব। বাবার প্রতি তোমার বিশেষ শ্রদ্ধা ভক্তি দেখে আমাকে দারুণভাবে মুগ্ধ করছে বাবাজি। আসুন রাইতে মশাই। আরে তোমার ছেলে ডাক্তারি পাস করেছে শুনে আনন্দ আমি স্থির থাকতে পারলাম না, তাই চলে এলাম। বেশ করেছেন, আপনি একটু বসুন, আমি এক্ষুনি আপনাকে এর পরে দিন আসবো একবারে পেট পুরি খেয়ে যাবো। আপনার চিন্তা পারলাম না। আরে চিনতে কেমন করে বাবাজি, আমি তো অতদিন কলকাতাতেই ছিলাম। এই কয়েক বছর হলো এই গ্রামের বাড়িতে ফিরে এসে একটু সময় সেবার কাজে মন দিয়েছি। আমি তো এখানকার নেতা। এই গ্রামে একটা হাসপাতাল করার ব্যবস্থা করুন না। সেই হাসপাতালে আমার কল্যাণ ডাক্তারি করবে আর গ্রামের মানুষের উপকার হবে। আরে সেই জন্য আমি আশা করতাম কল্যাণ বাবাজিকে আমার বাড়িতে নিয়ে গিয়ে সে বলে একটু বিশদভাবে আলোচনা করতে চাই। মানে এই হাসপাতাল ঠিক কোন জায়গায় হলে ভালো হয়, তারপরে কোন ওয়ার্ডটা কোন দিকে, ওই ওটি রুম, ইমার্জেন্সি রুম ইত্যাদি ইত্যাদি। কাকামু তোমার জন্য গর্বে অহংকারে মাথাটা আমার উঁচু হয়ে যাচ্ছে বাবাজি। তুমি শুধু গ্রামের গর্ব নও, তুমি সারা ভারতবর্ষের গর্ব। আরো তোমার জন্য শান্তিপুর গ্রামের নামটা চিরকাল সরকার করে লেখা থাকবে। আমি তো আপনাকে আসতে পারি না কাউ। আর কথা দাও বাবাজি, শুধুমাত্র আলোচনার জন্য নয়, তুমি আমার নিমন্ত্রণ স্বীকার করে আমার বাড়ি যাবে। কথা দাও, কথা দাও বাবাজি। আমি কথা দিলাম রাইতে মশাই, আপনার আনন্দ রক্ষা করার জন্য কালই কল্যাণ আমার বাড়ি যাবে। তোমার অশেষ ধন্যবাদ বাচ্চা। তাহলে এসো বাবাজি, আমি কিন্তু তোমার অপেক্ষা দিয়ে রইলাম। হ্যাঁ, ভেতরে কল্যাণ সমাবেশ সেরে একটু বিশ্রাম নিবি তো। আমি ততক্ষণ ওই বাজারটা ছেড়ে আসি কেমন? হ্যাঁ যাও বাবা যাও, তুমি যেমন তোমার কল্যাণের জন্য বাজার থেকে সদা করতে যাচ্ছ, তেমনি তোমার কল্যাণ যাচ্ছে সংসার বাজার থেকে সুখ শান্তি সদা করতে। যতদিন না সেই সদা সম্পূর্ণ হবে ততদিন তার সুখ নেই, শান্তি নেই, বিশ্রাম নেই। আবার মতো একটা নিকৃষ্ট জীবের ক্ষমায় কি যাই আছে ভাই? ক্ষমা যদি চাইতেই হয় তাহলে তার কাছে চাও যিনি দিবানিশি বসে বসে তোমার দাদার পাপ পুণ্যের হিসাব করে তুলেছেন, মহাকালের পাতায় পাতায় লিখে তুলেছেন ওই সব বিশাল পাথর নেই নিষ্ঠুরতার কাহিনী। বলে আসল তুই আর এমন নিষ্ঠুর এই সব অসহায় মানুষের অভিশাপ কখনো বিফলে যায় না। তাই বলছিলাম চুপ কর। কে তোকে খারাপ বলছে? তোর অসাধ ধরে কিন্তু পাপ করে সে গলে বেদনা কত। আর কখনো আমার কাছে মহাদার চেষ্টা করলে আমি কিন্তু ভুলে যেতে বাধ্য হব তুই আমার ভাই। তুই ভুলে যাওয়ার চেষ্টা করলো, আমি কিন্তু ভুলতে পারবো না রে দাদা।
আমি তো সহজ ভাই, তোর সুখের দিনে আমি যেন প্রাণ খুলে হাসতে পারি, তেমনি তোর দুঃখে সমস্ত ঘটা আমার কর্তব্য। তাই আমি শেষবারের মতো অনুরোধ করছি দাদা, ইচ্ছে করে পাশে পূজা বাড়ি, আর তুই নিজের সর্বনাশ থেকে হারিস না দাদা। একে যদি তুই সর্বনাশ মনে করছ তাহলে মনে কর ওই সর্বনাশই আমার নেশা, আর ওই নেশা থেকে কেউ কখনো আমায় দূরে সরাতে পারবে না। চোরা কি শুনে কবু ধর্মের কাহিনী তবে মর্ম কিছু বলেই না, নিয়তি যাকে সর্বনাশের পথে টেনে নিয়ে যায় তাকে ফেরানোর সাধ্য কারণ নেই। তবু করুণাময় ঈশ্বরকে আমি দীর্ঘাত ডেকে ডেকে বলি, ওগো ঈশ্বর, এই সর্বহারার অভিশাপ থেকে তুমি আমার দাদাকে রক্ষা করো ঠাকুর, আমার দাদাকে রক্ষা করো। এবার বল আজকে কেন তুই আমার ডাইরেক্ট মার হয়েছে, কেন আমার খাওয়ার ডাবল থেকে মাখন করতে গেলে বল দিন রাত পোড়া রুটি খেয়ে খেয়ে মুখটা যেমন খেতে হয়ে গেছে, তাই তো তোমার ঘরে টেবিলে সাজানো ওই দামি দামি খাবার দিচ্ছে খেতে খেতে পেটে আমার মোটর হয়ে উঠবে, তাই তো তোমার খুব কষ্টে তুমি আমার বেরো না, আর হাতে আঘাতে আবার শরীরটা দাও দাও বলছে। দেখো পিঠে কেমন চামুকের দাগ বসে গেছে। শুধু রাত কেন, এই চামুক দিয়ে তো পিঠের চামড়া আমি বলবো কেন কেন তোকে সময় মিলে আবার বাড়বে? অ্যাক্সিডেন্টে আমার সারা শরীরতে বেশি হয়ে পড়ে যাওয়ার পর থেকে তোমার সবাই আমাকে ঘৃণা করো। কখন তোমার বাবা যখন বেঁচে ছিল তখন তোমরা আমায় কত ভালোবাসতে, তুমি বন্ধুর মতো সবসময় আমার পাশে থাকতে। আর তোমার বোন দিয়া আমাকে কোন পার্কে বা কোনো কফি হাউসে নিয়ে গিয়ে বলতো, মাই সুইট ড্যাডি, আই লাভ ইউ। দিয়া আর আজ তোমার ওই বাঁদরের মতো পোড়া মুখখানা দেখে বলছি, ইউ ডার্টি ডগ, আই হেট ইউ। দিয়া এখনো রিয়ার সঙ্গে প্রেম টেম করার ইচ্ছে আছে নাকি? এখনো রিয়ার হাত ধরে কোন পার্কে বসে আগের মতো দুটো ভালোবাসার গল্প করা যাচ্ছে নাকি? স্যার আমার জীবন বিরাট ছিন্ন তারে আজ ছড়ে ভালোবাসার সূত্র বাসায় প্রেম পাখিটা কুপড়ে মরে। যে গৌতমের হাতে হাত রেখে একদিন তুমি খাওয়ার কথা শব্দ লেগেছিলে, ঠাকুর হচ্ছে সেই গৌতমের বাইরের যুগটা খুলে ছাড়খাড় হয়ে গেল, তার অন্তরটা যা অক্ষত আছে রিয়া। কারণ কেন সেদিনে সেই গৌতম আজ তোমার কাছে একটু সহানুভূতি পাবে না? কেন তুমি তোমার দাদার আর বাবার অত্যাচারের প্রতিবাদ করে একবার করতে পারবে না? গৌতম বাবা, গৌতমকে আমি ভালোবাসি। ভালোবাসি শুনেই গিয়ে তোর চেয়ে এখন আমি আমার পোষা কুকুরটাকে অনেক বেশি ভালোবাসি। আর যদি কখনো আমার সামনে ভালোবাসার কথা শোনাতে আসিস তাহলে অ্যাসিড পার্ক মেরে তোর মুখের বাকি অংশটা আমি পুড়িয়ে দেবো। বাহ 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 বাহ, কি অদ্ভুত চরিত্র তোমাদের। একদিন তোমাদের বাবা ওই কিংসু লাহিড়ী আমার বাবার হাতে হাত রেখে বলেছিল, নিকুঞ্জ আমার একমাত্র মেয়ের জন্য আমি তোমার গৌতমকে ঢেকে রেখেছি। তাই নাকি? আমার বাবার সামনে সেই প্রস্তাব কোন করছিল, আর সেই হিসেবে রিয়া রিয়া আসলে বিদ্যে প্রেমের খেলায় বেঁধে উঠল। তারপর কি হলো শুনি? তারপর কোথা কি হয়ে গেল, হঠাৎ একদিন বাবা নিখোঁজ হলেন। কিছুদিন পরে খবরের কাগজে বাবার মৃত্যু সংবাদ বেরোলো। আর আকস্মিক এক দুর্ঘটনায় আমি পঙ্গু কুস্মিত হয়ে গেলাম। আজ 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 আমি বেশ বুঝতে পারছি চক্রান্ত তোমাদের বাবা ওই শয়তান কিংসু লাহিড়ী চক্রান্ত করেই আমার বাবার বিশাল সম্পত্তি কাজ করার জন্য এই সব ঘটনা ঘটিয়েছে। আমার বাবা ষড়যন্ত্র করে সব ঘটনা ঘটেছে। তোর অ্যাক্সিডেন্টের জন্য আমার বাবা নাই, তোর বাবার মৃত্যুর কারণ আমার বাবা। বল বল ছেলেটা একেবারে মরে যাবে। মনে
দেখেছো তোমার দাদাবাবুর হাতের চাবুককে এতটুকু কিনে দেখো এতটুকু তুমি কাঁদছো আমি কাঁদছি না, আমি শুধু আমার বেদনার পুষ্পাঞ্জলি ঈশ্বরের চরণ নিবেদন করে বলছি, কি বলছো আমার সকল দুঃখের জেনে জীবন গেলে আমার ব্যবসা পূজা জল পর্যন্ত দেবে না, আর যদি দিছিস তাহলে এই চাউক কিন্তু তোর পেটেও পড়বে, মনে রাখিস। এক গ্লাস জল কি বলছো? ওটাও জল দেবো না, ওরা রুটি খেতে পারে না, দাদা ও দামি দামি খাবারের উপর নজর দাও। দাদা তোকে আর গল্প করতে হবে না, ইডিয়েট কোথাকার। কোথায় কোথায় কি যে তুমি এবার ইঞ্জিন বলো, আমি ঠিক বুঝতে পারি না। হোয়াট মানে কি? দিদিমণি ও হোয়াট মানে ইউ সাডা, তাহলে ইউ সাডা মানে কি? আমার মাথা। ও হোয়াট মানে ইউ সাডা, আবার ইউ সাডা মানে তোমার মাথা, তাহলে হোয়াট মানে তোমার মাথা বেমসা। গেট আউট, আই সে গেট আউট। এটা আবার কেমন আউট? গেট আউটও না, বল আউটও না, রান আউটও না। ড্যাডিকে কতবার বলেছি একটু শিক্ষিত চাকর বাবু রাখো, তা না কোথাকার কোন গিয়ে ভূতেদের রেখে আমার মাথাটাকে খারাপ করে দেবে দেখছি। তাড়াবো, সব কটাকে আজ আমি লাথি মেরে বাড়ি থেকে তাড়াবো। আমার যেন তাড়িয়ে দিও না মেসা, এবার আমি তোমার সব ইঞ্জিনের মানে শিখে দেবো, দরকার হলে 3 মাসের জন্য স্পোকেন ইংলিশ শেখার স্কুলে ভর্তি হয়ে যাবো, তাহলে আমার ইঞ্জিন শেখা হবে, আমার চাকরিটাও বজায় থেকে যাবে। আর যদি কখনো আমাকে বিরক্ত করতে আসে, ড্যাডিকে বলে ওকে আমি আজই স্বীকার করে নে মামনি, ও শেখার প্রজ্ঞার জন্য এগিয়ে আসছে, চাকরিটার জন্য প্রস্তুত হও। আমি তো প্রস্তুত ড্যাডি। আরে ভয় পাবি না তো? তোমার মেয়ে রিয়া জীবনে ভয় করে কোনো শব্দ নেই ড্যাডি। লজ্জা আর সংকোচ এসেছে, পিছিয়ে আসবি না তো? তোমার মেয়ে শুধু এগিয়ে যাওয়ার পথটাই চিনেছে ড্যাডি, পিছনের পথটা তার চিরকালই অজানা। আরে মনে রাখিস মামনি, ওই বীরের ডাক্তার কল্যাণের মাঝে আছে কিন্তু অপুরন্ত সুখের খনি, তাই কল্যাণকে যদি স্বীকার করতে পারিস সারা জীবনে তোরা সুখের অভাব হবে না। সেটা আমি করবোই ড্যাডি। আজ পথের মাঝে ও আমাকে যেভাবে ইনসাল্ট করেছে, ওর লাইফের সঙ্গে জড়িয়ে সেইভাবে পদে পদে ইনসাল্ট করে আমি নেব আমার অপমানের উপযুক্ত প্রতিশোধ। পারতি হবে মামনি, তুই না পারলে তোর ড্যাডি আসার সৌধরাতে অচিরেই ধুলিসাৎ হয়ে যাবে। আরে এসো এসো আমাদি, আর মেয়েদের আসার জন্য তোমার পারমিশন দিতে হবে নাকি? আরে থাক 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 আমাদি, আশীর্বাদ করে তুমি আরো বড় হোক। অনেক তাকে বোঝার জন্য অস্থির হয়ে পড়েছিলি, এই যে বিখ্যাত প্লেটফর্ম একটা কল্যাণ, কল্যাণ হ্যাঁ আমার একমাত্র মেয়ে রিয়া, তোমার প্রশংসা করে পঞ্চমুখ। নমস্কার। কি আপনি কল্যাণ? তুমি যতক্ষণ আমার মেয়ের সাথে একটু কথাবার্তা বলো, আমি ততক্ষণ আমার কিছু পার্সোনাল ওয়ার্ক সেরে ফেলি। আর মামনি দেখিস কল্যাণের বিন্দুমাত্র আপ্যায়নের যেন ত্রুটি না হয়। মনে রাখিস ও শুধু তোর ড্যাডির অতিথি নয়, ও হলো বিশেষ অতিথি। আপনি তাহলে কিংসুর লাইনের একমাত্র আদরের দুলালে। আমার কাটকাট করার কথা বলছেন কেন? সেদিনে সেই দুর্ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই। আছে আছে, প্রয়োজন আছে, কারণ পথের ধুলে পড়ে থাকা বড় পাথরটাকে আমি সেদিন ঠিক চিনতে পারিনি। আদর করে বুকের মাঝে টেনে নিলাম। ওরে বাবা, এখনো দেখছি আপনি আমার উপর ভীষণ রেগে আছেন। আচ্ছা বাবা আচ্ছা, এই আমি কাম করলাম, এবার রাগ ভেঙেছে তো? শুনুন, আপনার বাবাকে তাতে ডেকে দিন, তার সাথে কথা বলে বাড়ি দিতে চান। ড্যাডি আজ আপনার সঙ্গে কোনো কথা বলবেন না, আজ সারা দিন রাত আপনি শুধু আমার ঘরে আমার পাশে বসে আমার কথা শুনবেন।
আসো। অপরিচিত পুরুষের হাত ধরে অসুখের মতো হাসতে আপনার লজ্জা করে না? অপরিচিত কোথায় করলেন? এখন থেকে তো দুজনের কাছে পরিচিত হয়ে গেলাম। এবার তোমার আমার মনের কথা একটু জানাজানি হয়ে গেলে তুমি আমার আর আমি তোমার হয়ে যাবো। সেনা বললাম এইবার আমি বুঝেছি আপনার বাবা কেন এত প্রচেষ্টা ছড়িয়ে আমায় এখানে আমন্ত্রণ করে ডেকে এনেছেন। বড় ভুল পথ বেছে নিয়েছেন আপনার বাবা। কল্যাণ ডাক্তারের চরিত্রটা শক্ত সংযমের পর্বত দিয়ে ঢাকা। আমি আমার যৌবনের ঠোকর মেরে তোমার সংযমের কর্মটাকে ভেঙে টুকরো টুকরো করে দেবো। বললাম ডাক্তার এই যে শুনুন ম্যাডাম, আপনার বাবাকে বলবেন আমার সঙ্গে যদি ইতিহাসকে আলোচনা করতে হয় সেটা যেন আমার ঘরে গিয়ে করে আসেন। প্লিজ, দীর্ঘ প্রতীক্ষার পর আমি তোমার দেখা পেয়েছি। আমার এই অসুস্থ মনটাকে সুস্থ না করে তুমি চলে যেও না প্লিজ। একটু বসো, চলে যেও না, যেও না চলে, চলে যেও না, চলে গেলে এ মনটা ফিরে পাবে না, পাবে না, পাবে না। একটু বসো, চলে যেও না, যেও না চলে, চলে যেও না, চলে গেলে এ মনটা ফিরে পাবে না, পাবে না, এই বন্ধুকে দেখাবে ড্যাডি তুমি এসেছো ড্যাডি, তুমি না এলে এতক্ষণে হয়তো বললাম বাবা আমাকে। রিয়া দিদি যাচ্ছি। এত নোংরা তোমার মন। তোমাকে আমি শিক্ষিত সন্তান বলি জানতাম, কিন্তু তোমার মধ্যে একটা পাশবিকের দুর্গে আছে আমি কল্পনা করতে পারিনি। বাবু আপনি বিশ্বাস করেন বাবু, এসব কিছুই বুঝতে পারছি না। রিয়া দিদি মিথ্যে নাটক করে আমাকে ফাঁসাতে চাইছে। কি বলে? আমার মেয়ে তোমাকে মিথ্যা নাটকের ফাঁসাতে চাইছে? তোমাকে আমি ছাড়বো লম্বট। এখন তোমাকে আমি বন্ধু দিয়ে তোকে আমি নিতে এসেছি। বাবা কি হয়েছে তোর? তোর চোখে জল, মায়ের মতো হাতে বন্দুক, মায়ের মতো মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি হয়েছে রে? কি হয়েছে বল? আমি কিছু করতে পারবো না বাবা। শুধু শুধু এইটুকু শুনে রেখো, তোমার আদরের কল্যাণকে আজ সক্রান্তের রাহ গ্রাস করেছে। আমি তো কিছু বুঝতে পারছি না, আপনি একটু দয়া করে খুলে বলুন। কি আর বলবো ভরচাঁদ, তোমার ছেলে আমার মেয়েকে একা পেয়ে তার শিরোধারী করছে। তুমি বিশ্বাস করো বাবা, এই সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ষড়যন্ত্র। আমি কাউকে দেখাতে চাই না ড্যাডি, তোমার বন্দুকটা আমাকে দাও। এই বন্দুক দিয়ে নিজেকে শুট করে আমি সুসাইড করব। আমি তো অমনি এদের কাউকে আমি ছাড়বো না। তখন চোখ কথারও এই বাপ মেয়েকে আমি থানায় চালান দেবো। আর বলো ভগবান ভরচাঁদ, তোমার ছেলের কলঙ্কের কালি সম্মানে মেখে এই মেয়েটা কেমন করে বাঁচবে? কে গ্রহণ করবে কলঙ্কিনীকে? আমি তো কিছু বুঝতে পারছি না, আপনি একটু পরিষ্কার করে বলুন। এটা বলবার কি আছে ভরচাঁদ? মানে আমি বলছিলাম তোমার ছেলে যখন আমার মেয়ে সর্বনাশ করছে তখন তোমার ছেলে আমার মেয়েকে গ্রহণ করবে না।